ব্যবসাটা উনি করতেছে, ওনারে বলতেছে যে মাসে মাসে টাকা দিতে হইব, তুমি একা একই ব্যবসা এতটা করবা কি লেগা, ব্যবসায়ী সূত্রটা। এই চাঁদাবাজরা, তোদেরকে একটা বলতে চাই, আল্লাহ পাক তোদেরকে হাত দিতে পা দিতে, তোদেরকে খেটে খাওয়ার মতো সমর্থ দেয়। চাঁদা তোদের বাপের টাকা আমাদের কাছে রেখে দাস, তাদের কি করতেছেন? বহিষ্কার করতেছেন। আরে ভাই, আপনারা বহিষ্কার করে কি লাভ পাবেন? কিন্তু বহিষ্কার করে ওই পরিবার তার বাবা ফিরে পাবে, ওই পরিবার তার স্বামী ফিরে পাবে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার বের হয়ে এলো ফাতর মেরে হত্যার আসল রহস্য, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। মারতে মারতে নিয়ে 3 নম্বর গেড়ে নিয়ে যায় মিটফুটে হাসপাতালের সামনে। ওখান থেকে এত নৃশংসভাবে মারে, পাথর দিয়ে বুকের উপর লাফায়, এরকম করে নিষ্ঠুরভাবে আমার বাবাকে মারা হয়েছে। 4:30 বাজে যখন আমার বাবা বের হয়েছে লাস্ট, তখন কথা হয়েছে। আমার বাবার এইসব ব্যবসায়িক কারণে আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, আমাদের এতিম করা হয়েছে। আমরা এখন কোথায় যাব, কোথায় যেয়ে দাঁড়াবো আমরা? আমার বাবাকে যেরকম হত্যা করলো তাদের আমরা বিচার চাই, তাদের ফাঁসি চাই। একজনও যাতে না বাঁচে, একজনও যাতে পান না পায়। বাবার থেকে তারা আমার বাবার দোকান চেয়েছে এবং মাসে মাসে 2 লক্ষ টাকা চেয়েছে। আমার বাবা এত কষ্ট করে দোকানটা দিছে, আমার বাবা বলছে এটা আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ, আমি তোমাদের কেন দিব? সেজন্য আমার বাবাকে হুমকি দিছে। আমার বাবা ভয় পায় নাই। আমার বাবার গোডাউনে তালা দিছে। আমার বাবার গোডাউনে যখন তালা দিছে, আমার বাবা যখন জানতে পারছে তখনই 4:30 বাজে বের হয়েছে। তখন আমার বাবা চাই গোডাউনে তালা খুলছে। এখন 2জন লোক, মুমিন আর টিটু, অনেকগুলো লোকের মানুষজন নিয়ে জড়ো করছে আর জিজ্ঞেস করছে গোডাউনে তালা কি খুলছে। আমার বাবা বলছে তোরা আমার পারমিশন ছাড়া আমার গোডাউনে তালা মারছে, আমি আমার দোকানে তালা দিচ্ছি। বলছে আমাদের থেকে কেন পারমিশন নেই, যে মুমিন টিটু তারা বলছে। আমার বাবা বলছে আমার দোকান, আমি তোদের কাছ থেকে কেন পারমিশন নিব? তোরা আমার থেকে পারমিশন নিয়েছিলি যখন তালা মারছিস। সেজন্য তারা আমার বাবাকে সেখান থেকে মারতে মারতে নিয়ে 3 নম্বর গেড়ে নিয়ে যায় মিটফুটে হাসপাতালের সামনে। ওখান থেকে এত নৃশংসভাবে মারে, পাথর দিয়ে বুকের উপর লাফায়, এরকম করে নিষ্ঠুরভাবে আমার বাবাকে মারা হয়েছে এই ব্যবসায়িক কিছু কারণে। আর আমার বাবা থেকে 2 লক্ষ টাকা চেয়েছে প্রত্যেক মাসে হচ্ছে চাঁদা। সেজন্য আমার বাবা দিতে চায়নি, যেটা আমার সন্তানের ভবিষ্যৎ, আমি এত কষ্ট করে আয় করে আমি তোদের কেন দিব? সেজন্য আমার বাবাকে এইভাবে মারা হয়েছে। আপনার বাবা আপনার কতটা ভালোবাসেন? আমার বাবা আমাকে অনেক ভালোবাসত, দোকানটাও আমার নামে। আমার বাবা আমাকে অনেক ভালোবাসত। এখন আমি চাই যারা আমার বাবাকে মারছে একজনও যেতে না বাঁচে, সবার যেতে ফাঁসি হয়। আমার সরকার, পুলিশ, সবার কাছে একটাই, যেতে আমার বাবাকে যারা মারছে তারা সবাই যেন ফাঁসি হয়, কেউ যেতে না বাঁচে। কাফের হয়ে গেছে, কাফের। বাংলাদেশের মানুষ বলতে কই আছে? সোহাগকে যে আরে পাথর দিয়ে মারা হয়েছে, একটা মানুষ, কোন বিবেকবান মানুষ এই ধরনের কাজ করতে পারে না। শিকুল আদালত যারা আপনার জজ আছেন তাদেরকেও প্রশ্ন করতে চাই, আপনাদেরকে একটা প্রশ্ন, হাইকোর্টের জজ, জজ কোর্টের জজ, সিভিল কোর্টের জজ যারা আছেন সবাইকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা আইন দিচ্ছেন, আইন আপনারা তৈরি করেন, বাংলাদেশে কি আইন তৈরি করেন? আপনারা একটা সন্ত্রাসীকে, আপনারা যারা মানুষ হত্যা করো তাদেরকে মৃত্যুদণ্ড আপনি প্রদান করলেন। সেই মৃত্যুদণ্ড আপনারা কি মৃত্যুদণ্ড করে দেন? তাদেরকে ফাঁসিতে আপনি যারা রায় না দিয়ে তাদেরকে আপনারা জেলখানায় বসে বসে খান। এই সন্ত্রাসী, এই এমপি, তাদেরকে আপনারা জেলখানা দিয়ে বন্ধ করে রাখছেন। তারা কোস্ত মারতে ভাত খায় আর আমি পেটে ঘুম পড়ে। জেলখানার মধ্যে ভিআইপি জায়গা আছে, আইন মন্ত্রী, প্রশাসন, আমি জেল খাটেছি, আমি জানি জেলখানার খবর, আমি জানি জেলখানার মধ্যে টাকা হলে মোটা ভাত পাওয়া যায়, টাকা পাওয়া যায়, খাবার পাওয়া যায়, মদ খাবেন মদও পাওয়া যায় জেলখানার ভিতরে, বাবা খাবেন জেলখানার মধ্যে বাবা পাওয়া যায়, গাঞ্জা পাওয়া যায় জেলখানার মধ্যে। আপনারা টাকা দিলে এসি রুমে ঘুম পাওয়া যায়। তাহলে আপনার আইন প্রশাসন এবং জজেরা, মন্ত্রীরা এবং স্বরাষ্ট্রমন্ত্রীরা যারা আপনারা রায় দেন মৃত্যুদণ্ড, তাহলে কেন জেল, কেন তাদেরকে বসে খাওয়ার জন্য? আর আপনারা এসব মায়ের বুক খালি হবে, এসব মায়ের বুক খালি করার জন্য আপনারা দায়ী। কারণ আপনারা যারা সন্ত্রাসী, তারা যদি আপনারা আইন প্রশাসন তাদেরকে মৃত্যুদণ্ড পরে গেলে 24 ঘন্টা মধ্যে ফাঁসিতে ঝুলাতে পারেন, তাহলে এই দেশ থেকে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে। আপনাকে একটা কথা বলতে চাই, তা দেশের জনগণ একটা কথা, এই রকমের সাথে আপনারা এক পক্ষে দাঁড়িয়ে তুলুন,
তাদেরকে 24 ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝোলাতে হবে, 24 ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝোলাতে হবে। 24 ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝোলাতে পারেন, এই দেশে সন্ত্রাসী বন্ধ হবে। মানুষের বুকে মনে করে গেলে বুক খালি কম হবে, মানুষ মায়ের মনে করে হত্যা বন্ধ হবে। হত্যা বন্ধ করতে গেলে মৃত্যুদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড এবং কার্যকর করতে হবে ফাঁসি। 24 ঘন্টার মধ্যে ফাঁসি দিতে হবে। আপনারা দেখেন আজকে বাংলাদেশে প্রতিটি জেলায় একটা দিন দেখেন, দেশে 5 তারিখে আমাদের এই আওয়ামী লীগ স্বৈরাচার সরকার যখন এই দেশ থেকে পতন করা হয়েছে, সেই দিন থেকে আরেক দল বিএনপি নামে একটা যে দল আছে, আপনার সাথে আমরা মাথার তুলে রাখতেছি। এখনই ক্ষমতা না আসছে, তাদেরকে ক্ষমতা পেয়ে গেছে তারা আজকে বাংলাদেশের প্রতিটি জায়গায় তারা লুটপাট সন্ত্রাসী হামলা করতেছে। অনেকে বলতেছেন হিরো আলম ভাই আওয়ামী লীগের দালাল। আমি দালালি কথাবার্তা বলতেছি। আমি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল সেই অবস্থায় আমি যখন আন্দোলন করি, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মার খেয়েছিলাম। আওয়ামী লীগ সরকার যখন দেশ থেকে চলে যাওয়ার পরে আমি কি করছিলাম, যারা আমাকে মারধর করছে তাদের বিরুদ্ধে আমি বগুড়ায় ওবায়দুল কাদের, প্রধান শেখ হাসিনা সহ আরো অনেকে নেতাদের বিরুদ্ধে মামলা করবে গেলে বিএনপির লোক বগুড়াতে আমাকে প্রকাশ্যে কোর্টের সামনে আপনারা মেরেছিল, আপনারা দেখেছেন। এবং একটা কথা বলতে চাই, এই মামলার কিন্তু আমি কোনো বিচার পাইনি, মার খেয়েছি কিন্তু বিচার পাইনি। আজকে এরকম সারা বাংলাদেশে সোহাগের মতো অনেক লোককে এই গত কয়েকদিনে বিএনপি লোকজন মেরেছে এবং অন্যান্য দলও মেরেছে। বাংলাদেশে একটা কথা বলতে চাই, যারা আইন প্রশাসনের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করতেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছে। আপনাদেরকে একটা কথা বলতে চাই, এমন আইন দেশে তৈরি করুন যে আইন দেখে সোহাগের মতো কোনো সন্তান যাতে দেশ থেকে না যায়, কোনো মায়ের যাতে বুক খালি না হয়, কোনো বাবা যাতে সন্তান না হারিয়ে হয়। আমরা কি দেখি, পুলিশ প্রশাসনের সামনে জনগণ পিটিয়ে মারতেছে জনগণকে, প্রশাসনের হাতেও চুরি পড়ে থাকে, চুরি। পুলিশ প্রশাসনের আইনে এমন করতে হবে, সন্ত্রাস সেতুল দেখা হয় প্রকাশ সেতুল দিয়ে দেখা মৃত্যু দেখেন। সোহাগের বিষয়টাই বলে, যেখানে পাথর মেরেছে এই সন্ত্রাসীকে আপনি ধরে কেন নিয়ে গেলেন? ধরে নিয়ে যাওয়ার পরে কি করতে হবে, আপনার আদালতে আপনারা তাকে প্রেজেন্ট করলেন, আদালত কি করলো, তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করলো। এই মৃত্যুদণ্ড প্রদান করে কি হয়েছে, আপনারা তারা আওয়ামী লীগ সরকার, তারা আওয়ামী লীগ লোক হয়, আওয়ামী লীগ ক্ষমতা হলে তারা বেড়ে দেবে, তারা বিএনপি লোক হলে বিএনপির আওয়ামী লীগ ক্ষমতা তারা বেড়ে দেবে। তাহলে আপনারা বলুন এটার কোনো উপায় কি? উপায় একটাই, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাদেরকে 24 ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝোলানো হবে। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের আইন প্রশাসন যদি কোনো সন্ত্রাসী এবং যারা মনে করেন মানুষ মেরে ফেলে দেবে প্রমাণ হলে তাদেরকে ফাঁসিতে লটকাতে পারেন, তাহলে দেশ থেকে আপনি সন্ত্রাসী মনে করেন বন্ধ হবে। আইন কি করলেন, যদি আইন মৃত্যুদণ্ডে আপনি প্রদান করেন তাহলে আপনি কার্যকর করতে সময় লাগে কেন? কার্যকর করতে কেন সময় লাগে? আইন প্রশাসন বাহিনীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে, আদালতকে দৃষ্টি আকর্ষণ করে, স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা কথা বলতে চাই, এই দেশের যারা মনে করেন আপনারা আইন। এখানে আমার বাবা শুয়ে আছে। বাবা শুয়ে আছে, বাবা বলে তো আর ডাকতে পারবো না, বাবার জন্য খারাপ লাগে। কি বলেছিল বাবা শেষ কথা? বাবা বলছে আমি আসতেছি, তোমরা টেনশন করো না, আমি আসতেছি। বাবা বলেছিল আসতেছে, তোমরা টেনশন করেছেন। বুঝো না সিস্টেম, বুঝো না একদম রেস্টে দেন, একদম ফ্যান সাইডে বাসে শোয়া দেন। আর কোনো ইয়ে দরকার নেই। এই যে আপু এই জিনিসটা দেখে সবাই 10 বার ভাবে যে একটা মানুষের ক্ষতি করলে কত মানুষ যে অসহায় হয়ে যায়, তার ফ্যামিলিটার কি হয়ে যায়, ফ্যামিলিটা যে অন্ধ হয়ে যায়। এটা জানি ভাবার আগে একটু কাজ করে আগে ভাবে 100 বার। আমি শুধু আমার স্বামীর বিচার চাই, আর আমার সন্তানের ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যৎ উনি করতে পারে নাই ওই ভবিষ্যৎটা আপনারা আমার জন্য একটু দয়া করে দিবেন। আমার সন্তানের ভবিষ্যৎটা করে দিবেন, আমার সন্তানের ভবিষ্যৎটা করে দিবেন। দেওয়ার আগে ওনারা শেষ করে দিল, আমার স্বামীরা শেষ করে দিল। মানুষের এত ক্ষতি করতে পারে,
কখনো ভাবতেও পারি নাই। একটা মানুষ না, ওরা জানোয়ারের মতো বললো। আমার স্বামী তো কুকুর দিলে ছিল না, স্বামী তো মানুষ ছিল। কি কুকুর ছিল, ওর সাথে এত বড় একটা খারাপ কাজ কেমনে করলো? আচ্ছা, মিটফুট হাসপাতালে সামনে যে নৃশংসভাবে প্রকাশ্যে সোহাগকে ইট নিক্ষেপ করে, আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো বা আপনি দেখেছেন, আমরা সেই বাড়িতে চলে আসলাম ভরগুনা। আসলে যে নিথুর দেহটি এখানে শুয়ে আছে, দেখতে পাচ্ছেন যে সোহাগের বড় মেয়ে এবং হচ্ছে গিয়া ছোট ছেলে এখানে বাবার দিকে স্পষ্টভাবে তাকিয়ে আছে। আহেরে 2 দিন আগেও বাবার সাথে কথা বলেছিলাম, আজকে এই যে বাবা 2 সন্তানকে কাঁদিয়ে চলে গেল, এখন আমরা মানে তাদের ভিতর জ্বলছে, আমরা এখন কাকে বাবা বলে ডাকবো, আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। দর্শক, আমার শরীরে লোমটি দাঁড়িয়ে যাচ্ছে আমি যখন কথাগুলা আপনাদের সামনে বলতেছি। দেখেন, এখানেই আসলে সেই বাবাটি শুয়ে আছে, হয়তো 2 দিন আগেও বাবার সাথে কথা বলেছিল। কিন্তু দর্শক, একটি বিষয় খুবই দুঃখজনক, খারাপ লাগছে, এই 2টি সন্তান কাকে বাবা বলে ডাকবে, আর ডাকতে পারবে না বাবা বলে। কিন্তু বারবার একটি প্রশ্নই জাগে, নিথুর দেহটি এখানে শুয়ে আছে, শেষবারের মতো বাবার সাথে কি কথা হয়েছিল রাজধানীর ঢাকার মিটফুট হাসপাতালের সামনে প্রকাশ্যে যেভাবে নির্মমভাবে ছিল, এত মানুষ ছিল, সোহাগকে একটা মানুষ বাঁচাইতে আসলো না, যে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু এখানে এত মানুষ থাকা সত্ত্বেও প্রত্যেকটা মানুষের ভয় একটাই ছিল, আমি যদি সোহাগকে এখন বাঁচাইতে চাই আমাকে পিছন থেকে ছুরি আঘাত করবে। এই জন্য ওখানকার মানুষ কিন্তু আগে আসে নাই, কিন্তু অবশেষে 4 জনকে ছুরি অস্ত্র সহ কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। আমি একটু জানতে চাই, এখানে 5 জন, এখানে কে শুয়ে আছে? এখানে আমার বাবা শুয়ে আছে। বাবা শুয়ে আছে, বাবা বলে তো আর ডাকতে পারবো না, বাবার জন্য খারাপ লাগে। কি বলেছিল বাবার শেষ কথা? বাবা বলছে আমি আসতেছি, তোমরা টেনশন করো না, আমি আসতেছি। বাবা বলেছিল আসতেছি, তোমরা টেনশন করেছেন। বাবার কাছে তো প্রত্যেক সন্তানের একটা আবদার থাকে, আমরা যেটা জানি সব সময় মেয়েরা বাবাকে অনেক ভালোবাসে। বাবার কাছে কি চাওয়া পাওয়া ছিল? আমার কিছু চাওয়ার পাওয়া ছিল না। বাবার কাছে খুব খারাপ লাগছে, প্রত্যেকবার মতো বাবার কথা অনুভূতি হচ্ছে। ভাইকে কি বুঝ দিব, ছোট ভাই, খুবই খারাপ লাগছে বিষয়টি। দেখছেন আসলে কান্না করছে, আমার নিজেরই খারাপ লাগছে। আমিও তো একজন পিতা, আমি যদি চলে যাই এরকম হয়তো বা নিথর দেহর সামনে এরকম আমার সন্তানও এসে কাঁদবে, কাকে বাবা বলে ডাকবো? আমার কাছে খুবই খারাপ লাগছে আমি একজন পিতা হিসাবে। বিষয়টি আসলে কোনোভাবে মেনে নিতে পারছি না। বাবার সাথে কি কথা হতো? বাবার সাথে কি ভেঙে পড়েছে ছেলেটা, দেখতে পাচ্ছেন, কি কথা হতো বাবার সাথে? বাবার সাথে ভালোই কথা হতো, রাতে কাজ থেকে আসার পর আমাদের সাথে খাওয়া দাওয়া করতো, একসাথে বসে আমাদের সাথে খেলাধুলা করতো, দুষ্টামি করতো, একসাথে ঘুমাই যেতাম আমরা সবাই মিলে। আচ্ছা, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনার বাবাকে কেন প্রকাশ? বাবার থেকে ওনার ব্যবসা চেয়েছিল, হচ্ছে দোকানটা আমরা ওনাদের নামে করে দিতে, নাহলে 2 লাখ টাকা চাঁদা দিতে। বাবা কোনোটাই রাজি হয়নি, যে আমার টাকা আমার দোকান আমি তোদের নামে কেন দিব, এটা আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ, আমি তোদের নামে কেন দিব। সেই কারণে আমার বাবাকে এই প্রকাশে নির্মম ভাবে, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা করে চাঁদা দিতে হবে, নাহলে দোকানটা ওদের নামে করে দিতে হবে। মানে এটা হচ্ছে গিয়ে তাদের একটা এক পর্যায়ে বলা যায় হুমকি ছিল। হ্যাঁ। আচ্ছা, তারপরে কি হলো, কবে জানতে পারলেন যে আপনার বাবা আর এই দুনিয়াতে নাই, কখন? আমরা বুধবারে 9 তারিখে জানতে পারছি যে আমার বাবা এই দুনিয়াতে নেই। তারপরে তো ভেঙে পড়েছে, আসলে খুবই দুঃখজনক। আমরা যেটা আমার এত বড় ক্ষতি কেন করলো তোমরা? আমার এত বড় ক্ষতি কেন করলো? আমার স্বামীর ছিল তরে শোয়াই নিল, ওরা কোনো মানুষ না। আমার স্বামীর লোলা লাগনা করে দিত, তারপর আমরা এত বড় কষ্ট পাইতাম না। চিরতরে তারে ঘুম পাড়াই দিল, চিরতরে আমি কি করবো? চাঁদাবাজি বলতে যেমন মানে ব্যবসায়ী ওনার কাছ থেকে গেছে, চাঁদাবাজিটা কমই ছিল, কিন্তু যে ব্যবসাটা উনি করতেছে, ওনারা বলতেছে যে মাসে মাসে টাকা দিতে হইব, তুমি একা একই ব্যবসা এতটা করবা কি লেগা, ব্যবসায়ী সূত্রটা বেশি ছিল দ্বন্দ্বটা। তারা কি ব্যবসা দাবি করছিল না চাঁদা দাবি করছিল? হয় ব্যবসা কর দাও,
নাইলে আমাদেরকে মাসিক চাঁদা দাও, হ্যাঁ কোনটা হ্যাঁ ছিল বলো তো? বলছে যে ব্যবসায়ী এই ডাকাতে বানাইলে মাসে মাসে 2 লাখ টাকা করে চাঁদা দিতে হইব, যে কোনো একটা মানতে হইব ওনারা বলছিল, কিন্তু আমি কোনোটাই মানবো না, এটাই ছিল ওনার এই কথা। এই চাঁদা তাহলে ব্যবসার এই দ্বন্দ্বটার জন্য এটাও সাথে তৈরি হয়েছে। ইপটিজিং করার বাধা দেওয়ার ক্ষেত্রে তারা আপনার ছেলে স্বামীর উপরে চড়াও হয়েছে কিনা, এবং তখন ব্যবসা নিয়ে টানাটানি শুরু করছে। ব্যবসা নিয়ে টানাটানি এই গেছে। ঘটনাটা কি জানেন? মূলত ঘটনাটা ব্যবসায়ী আগে ছিল, কিন্তু যখন আমার মেয়ের এইসব কথাবার্তা বলছে, ওটা হলো জাস্ট ওটা একটা ফর্মালিটি দেখাইছে যে মেয়ের কিছু করার জন্য মারামারি করছে। আসলে ওনার আগে থেকে ওনারা বিক্ষোভ হয়ে রয়েছে, মানে ওনার প্রতি। আপনার স্বামীর সাথে তো এরা রাজনৈতিকভাবে এবং ভাঙারি ব্যবসায় একে অপরের সাথে বন্ধুত্ব সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ ভালো। ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে শুরু হয় করবে ব্যবসায়ী দ্বন্দ্ব তো মানে এমনি তো রেগুলার 5 বছরে ধরে কন্টিনিউ ব্যবসাটা করতেছি, এই কিছুদিন ধরে মানে 3-4 মাস ধরে ওনার প্রতি বহুত আক্ষেপ হয়ে রয়েছে, মানে এটা নেওয়ার জন্য ওনারে অনেক চাপ দিতেছে এটা করার হঠাৎ জন্য। করে তারা ওকে আপনার জানাইছে স্বামীর উপরে প্রশাসন চড়াও হলে প্রশাসন না উনি কোথাও কারো জানাইছে? কিছু জানাই নাই, উনি কোনো কিছু জিডি করছে আগে যে কোনো এরকম চিঠি আমার করে না, disturb উনি করে? শুধু ওনাদের সাথে মিটমাট করতে চাইছে, মানে একসাথে বইসা, উনি কোনো কাগজ কলমে কোথাও জিটিও করে না, এই কিছু করে না, ওনাদের সাথে বসে করতে চাইছে। এই যে মাহিনের বাসায় নাকি এই যে ঈশা আপনার হাজবেন্ডের আশাও দেওয়া ছিল, বা ভাতও খাইতো, এরকম হ্যাঁ সম্পর্ক হ্যাঁ ছিল? হ্যাঁ, ভালোই সম্পর্কে ছিল, কিন্তু ওনারা এখন ওনার প্রতি এতটা বিক্ষোভ হয়ে গেছে যে ওনাদের সাথে মানে আমার হাজবেন্ডের ব্যবসাটা এখন করতে দেবো না, ওনারা থেকে চাঁদা চায়, টাকা চায়, ঠিক আছে। আগে ভালো সম্পর্ক ছিল, এখন বন্ধুর মতন খাওয়া দাওয়া করতে যাইতো, যেহেতু আমার স্বামী একটু ভালো প্রতিষ্ঠানে যেতেছে তখন ওনাদের চোখ পড়ে গেছে, এর জন্য ওনারা হচ্ছে যে আমার একটু আরেকটা বিষয় আমাদের কাছে তথ্য এসেছে যে পলাশ নামের এক জনের অধীনে আপনার হাজবেন্ড একসময় চাকরি করতে, হ্যাঁ। তারপর থেকে তিনি গেল 4 বছর আগে আর কি আলাদা হয়েছেন এবং নিজের ব্যবসা শুরু হ্যাঁ, করেছেন। হ্যাঁ। আসলে এই বিষয়ে আমাদের একটু বলেন। এই বিষয়ে উনি অনেক ভালো ছিল, উনি মানে ওনার কাছে আমার হাজবেন্ডটাকে চাকরি করতো, এক এক জায়গায় যে ওনার বান্ধব, তখন থেকে শিখার পরে উনি বলছে যে তুমি ভাই যে একটা ব্যবসা নিতে, উনি বলছে যে ভাই আমি নিজে ব্যবসা করবো, ওনার কাছ থেকে মানে শিখা, হ্যাঁ ওখান থেকে তো উনিও বলছে যে যাও তুমি যখন ব্যবসা করতে চাও করো, আমি যেটুকু পারি তোমায় সাহায্য করবো, তখন কিছু দিচ্ছে পরে উনি নিজে এই যে দোকান নিতেছে বা করতেছে, তখন থেকে একটু একটু করে উনি উপরে উঠছে, উনি অনেকটা হেল্প করছে ওনার। ও তো আমানুল্লাহ আমানের সমর্থনে বিএনপির সঙ্গে জি। জড়িত ছোটবেলা থেকে, হ্যাঁ যদি কেরানীগঞ্জে থাকে, ওর বোন ওর আমানুল্লাহ আমাকে ভোট দিচ্ছে, হ্যাঁ, জি। এবং গত 17 বছরে রাজনীতির ছিল না বিভিন্ন কারণে। 5ই আগস্টের পরে রাজনীতির সমর্থনে বিভিন্ন সভা সমাবেশে যাওয়া শুরু করে, এবং এদের সাথে সম্পৃক্ততা কিন্তু বাড়ে। জি এরাও তো ভাঙ্গারি ব্যবসায়ী, হ্যাঁ। কিন্তু এই ভাঙ্গারি ব্যবসায়ী থাকার পরেও আপনার স্বামীর ব্যবসায় চাঁদা দাবি করলো কেন, না মালিকেরা দাবি করছে, কোনটি হবে মূলত? চাঁদাবাজি বলতে যেমন মানে ব্যবসায়ী ওনার কাছ থেকে গেছে, চাঁদাবাজিটা কমই ছিল, কিন্তু যে ব্যবসাটা উনি করতেছে, ওনারা বলতেছে যে মাসে মাসে টাকা দিতে হইব, তুমি একা একই ব্যবসা এতটা করবা কি লেগা, ব্যবসায়ী সূত্রটা বেশি ছিল তারা দ্বন্দ্বটা। কি ব্যবসা দাবি করছিল না চাঁদা দাবি করছিল? হয় ব্যবসা ঘর দাও, নাইলে আমাদেরকে মাসিক চাঁদা দাও, হ্যাঁ কোনটা হ্যাঁ ছিল মূলত? বলছে যে ব্যবসায়ী এই ডাকাতে বানাইলে মাসে মাসে 2 লাখ টাকা করে চাঁদা দিতে হইব, যে কোনো একটা মানতে হইব ওনারা বলছিল, কিন্তু আমি কোনোটাই মানবো না, এটাই ছিল ওনার এই কথা। এই চাঁদা এই চাঁদাবাজরা তোদেরকে একটা বলতে চাই, আল্লাহ পাক তোদেরকে হাত দিতে পা দিতে, তোদেরকে খেতে খাওয়ার মতো সমর্থ দেয়, চাঁদা তোদের বাপের টাকা আমাদের কাছে রেখে দাস, তাদের কি করতেছেন? বহিষ্কার করতেছেন। আরে ভাই আপনারা বহিষ্কার করে কি লাভ পাবেন? কিন্তু বহিষ্কার করে ওই পরিবার তার বাবা ফিরে পাবে, ওই পরিবার তার স্বামী ফিরে পাবে, ওই পরিবারকে আপনার দায়িত্ব দিয়েছেন, আজীবনের জন্য দায়িত্ব নেন। সারা বাংলাদেশে কোনো দল বিবেকবান মানুষ হয়ে থাকে, সে চুপ থাকার কথা না। আর হিরো আলম অল টাইম অন্যায়ের প্রতিবাদ করে, এখনও করে, আগেও করতেছিল, ভবিষ্যতেও করে যাবে। যে আমি একটা কথা বলতে চাই, সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না, সে যাই হোক, সে যে দলেরই লোক হোক। আমি একটা কথা জোর গলায় বলতে চাই, সোহাগকে যে আপনারা হট করলো পাথর মেরে, আপনারা অনেকেই বলেন দলের নামের কথা বলতেছেন, কিন্তু আপনারা যে কোনো বিবেকবান লোক হইতেন, আর সোহাগ যখন পাথর মারা হইতেছিল তখন আমরা ভিডিও ফুটেজে দেখেছি, আশেপাশে অনেক লোক আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। একবার ভাবেন তো, আপনাকে যদি পাথর ধরে মারা হতো তখন কি করতেন? আপনারা কিভাবে পারলেন 4-5টা লোকের সন্ত্রাসীদের সামনে আপনারা একটা লোক, আপনারা ওই এলাকার যারা লোকজন আছেন আপনাদেরকে এক ধিক্কার জানাই, আপনারা চুরি পড়ে থাকুন, হাতে চুরি, আপনাদের এলাকার সামনে আপনারা চায় দেখছেন। আপনাদেরকে একটা কথা বলতে চাই, 5 তারিখে আমরা যে দেশ স্বাধীন করেছিলাম, এই স্বৈরাচার হাসিনা দেওয়ার পরে থাকে, আপনারা একটা লোক বলেন তো, যেদিন থেকে স্বৈরাচার হাসিনা যখন থেকে শুনেছে হাসিনা দেশ থেকে পালাইছে,
সেই টাইম থেকে বাংলাদেশের যত বিএনপি লোকেরা রাখবে লুটপাট আধাহারি সব শুরু করে দিয়েছিল। আপনারা দেখেছেন, কারণ একটা জায়গা দেখেন যেখানে আগে আওয়ামী লীগ চাঁদা তুলছিল, এখন বিএনপি যে চাঁদা তোলে। এই চাঁদাবাজরা, তোদেরকে একটা বলতে চাই, আল্লাহ পাক তোদেরকে হাত দিতে পা দিতে, তোদেরকে খেটে খাওয়ার মতো সমর্থ দেয়। চাঁদা তোদের বাপের টাকা আমাদের কাছে রেখে দাস, তোর চাঁদা আনবে দাস, কার টাকা নিতে দেয়? এই চাঁদাবাজের টাকাটা কে খায়? এই যে যারা এমপি মন্ত্রী আছে, এই চাঁদাবাজের টাকাটা তারা দেয়। তোদের টাকা চাঁদাবাজের টাকা দেয় এমপি মন্ত্রীরা তাদের বউ বাচ্চা পারে বাইরে দেশে তাদের আমোদ ফুর্তি করে। এই চাঁদাবাজ আপনি ধরে রাখে কি করতে হবে? পাথর মারতে হবে, পাথর। যেখানে চাঁদাবাজ যাবে তাদেরকে পাথর মারেন, ভালো মানুষকে না মারে। আপনারা আজকে নীরবতার কারণে আজকে আপনারা সবাই দেখেন বগুড়াতে আমার কি অপরাধ ছিল? আমি গেলাম আওয়ামী লীগের বিরুদ্ধে, আপনারা ওবায়দুল কাদের আর হাতিরা সহ যারা আমাকে আওয়ামী লীগের যখন ছিল আপনারা আইন দেশ ছিল, আমি তাদের প্রতিবাদে বগুড়া মনে করেন কোর্টে আমি মামলা করতে গেলে বিএনপি লোক প্রকাশ্যে আমাকে এসে আপনারা দেখছেন বিএনপি কি হারে করলো, সেই কি আমরা বিচার পেয়েছি? পাইনি। আওয়ামী লীগ সরকার যখন ছিল ক্ষমতা বিচার পেয়েছি? পাইনি। কিন্তু আপনারা ভবিষ্যতে কোনোদিন বিচার পাবেন না এই বাংলাদেশে। আমি একটা দিন আপনাকে পরিষ্কার করে দিতে চাই, যখন আপনারা দেখেন একটা লোক প্রকাশ্য পাথর মেরেছে, তারপরে মনে করেন কি করছে, সকল সেই টাইমে বাংলাদেশের আমরা দেখছি সারা বাংলাদেশ আইনে একটা কথা কি হয়, তাদেরকে ধরে নিয়ে যাওয়া কি হয়, দণ্ড প্রদান করা হয়। আরে ভাই, মৃত্যুদণ্ড পরে করলেন কে? সে আওয়ামী লীগের লোক ছিল, সে আপনাকে মারছে, তাকে কি মৃত্যুদণ্ড দিয়েছেন? আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কে করলো? বিএনপি আসলো। বিএনপি চলে যাওয়ার পরে আওয়ামী লীগ করে সে 10 বছর পরে কি হলো? সে কিন্তু ঠিকই আবার জেল থেকে বেরিয়ে আসলো। তাহলে কিসের মৃত্যু করেন? বাংলাদেশে প্রতিটা হত্যার বিচার চান, মৃত্যুর বিচার চান এবং সরকার দমন করতে চান। যখনই দেখবেন আপনারা একজন মানুষের প্রকাশ ভিডিও ফুটেজ আছে, এই জায়গায় তার সাক্ষী প্রমাণের দরকারই পড়ে না, তাদেরকে তো 24 ঘন্টার মধ্যে আপনারা করতে পারেন, তাহলে দেশের তা বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে। কারণ যখনই দেখবেন মানুষকে মেরেছে 24 ঘন্টার মধ্যে আপনি বিচার করতে হবে, না হলে আওয়ামী লীগের লোক মারছে, আওয়ামী লীগ চলে যাওয়ার পর আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, তারা বেড়ে যাবে। বিএনপির লোক মারছে, বিএনপি আবার ক্ষমতা গেলে বিএনপিরা বেড়ে আসবে, তাহলে আপনারা কিভাবে আপনারা করবেন? এই যে মনে করেন সোহাগ যে বাড়া গেল, আপনারা বিএনপির লোকেরা আজকে যারা তাদের কি করতেছেন, বহিষ্কার করতেছেন। আরে ভাই, আপনারা বহিষ্কার করে কি লাভ পাবেন? কিন্তু বহিষ্কার করে ওই পরিবার তার বাবা ফিরে পাবে, ওই পরিবার তার স্বামী ফিরে পাবে, ওই পরিবারকে আপনি দায়িত্ব দিয়েছেন, আজীবনের জন্য দায়িত্ব নেন। বিএনপির লোকেরা বড় বড় কথাবার্তা বলেন যে তাকে সোহাগকে মারা হলো, আপনাকে বিএনপির কর্মীরা বেড়েছে, যে আপনি বিএনপি নেতাকে তারা বলেন আমরা আজীবন তাদের দায়িত্ব নিলাম। ওই দায়িত্ব নেবেন, নেন আপনার দায়িত্ব। আপনারা কি দেখাবেন? আমরা ওই পরিবারের পাশে আসি, পাশে আপনি 1 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে আপনি কয়দিন থাকবেন, কিন্তু ওই পরিবারের সারা জীবনের কান্নার ভার কে নেবে? আপনারা নেবেন? দেশের জনগণ নেবেন? নেবেন না। তবে আপনাকে একটা কথা বলতে চাই, প্রকাশ্য হলে 24 ঘন্টার মধ্যে করতে পারেন, তাহলে দেশের সন্ত্রাস এবং মনে করেন আজাহারি এবং যতটা জুলুম সব বন্ধ হবে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।